জেনারেল ফার্মাকোলজির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আজ তোমাদের সাথে আলোচনা করব। তো যারা আমার ভিডিওগুলো মোটামুটি দেখছো, তো আমি সাধারণত শানবাগ থেকে ভিডিওগুলো বানাই। তো যারা শানবাগ ফলো করছো তারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারো, যাদের পড়তে ভালো লাগছে না তাদের জন্যই মেনলি ভিডিওটা বানানো। তো দেখো, ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো কাইনেটিক্স এবং ডাইনামিক্স দুটো আলাদা জিনিস। কাইনেটিক্স আমি বারবার বলেছিলাম, কাইনেটিক্স মানে কানা, কাইন KIN রয়েছে মানে কানা, আর কানা মানে কানা আদমির কথা আমি বলেছিলাম, ADME। তার মানে ফার্মাকোকাইনেটিক্সের আন্ডারে চারটে পার্ট রয়েছে। A ফর অ্যাবজর্পশন, D ফর ডিস্ট্রিবিউশন, M ফর মেটাবলিজম এবং E ফর এক্সক্রিশন। এই চারটেই আলাদাভাবে শর্ট নোট আসে। তাহলে এই যে আদমির A মানে হচ্ছে অ্যাবজর্পশন নিয়ে আমি আজকে ডিটেলসে আলোচনা করব। তার আগে অবশ্যই জেনে নিই ফার্মাকোকাইনেটিক্স বলতে কি বোঝায়। ফার্মাকোকাইনেটিক্সকে যদি আমরা ভাঙি, দেখো এখানে দুটো শব্দ পাবো। একটা হচ্ছে ফার্মাকন, ফার্মাকনের মানে হচ্ছে ড্রাগস বা ওষুধ। আর কাইনেটিক শব্দ এসছে কাইনেসিস, কাইনেসিস মানে হচ্ছে মুভমেন্ট। তার মানে ওষুধটা কিভাবে মুভমেন্ট করবে, সিম্পল ব্যাপার। তেমন ওষুধের কি হাত পা রয়েছে, সে মুভমেন্ট করবে না, ব্যাপারটা কি? চলো টপিকে আসি, তাহলেই বুঝতে পারবে। তো সবার প্রথমে রয়েছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনের বাংলা কি, আমরা কি পড়েছিলাম? অ্যাবজর্পশন মানে হলো শোষণ। তাহলে এখানে কার অ্যাবজর্পশনের কথা বলছে? এখানে তো আমরা ফার্মা বা ড্রাগস নিয়ে আলোচনা করছি। তার মানে ওষুধটা যদি আমাদের দেহে প্রবেশ করে সেটা কিভাবে শোষিত হবে, এটা নিয়েই হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে দেখো ডেফিনেশন কি বলছে, দ্য মুভমেন্ট অফ ড্রাগ। একটা ড্রাগস তার মুভমেন্ট হচ্ছে কোথা থেকে? ফ্রম দ্য সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন। কোথায়? ব্লাড। মানে আমি একটা জায়গাতে ওষুধটা প্রয়োগ করছি, সেই ওষুধটা মুভমেন্ট হয়ে কোথায় চলে আসছে? ব্লাডে চলে আসছে। এটাকেই বলা হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে ধরো ওষুধটা মুখ দিয়ে খেলো, তাহলে ওষুধটা কিভাবে আসবে? প্রথমে মাউথ রয়েছে, তারপর ইসোফেগাস রয়েছে, স্টোমাক রয়েছে, তারপর ইন্টেস্টাইন রয়েছে। এই ইন্টেস্টাইন থেকে পোর্টাল ভেনের মাধ্যমে কোথায় চলে আসবে? লিভারে আসবে। দেন লিভার থেকে কি হবে? ভেনের মাধ্যমে এখানে হার্ট রয়েছে, হার্টে চলে আসবে, এবং হার্ট থেকে যখন ব্লাডটা পাম্প হবে সেই ওষুধটা এরপর সারা দেহে ছড়িয়ে পড়বে। তাহলে ওষুধটা আমি কোথায় দিয়েছিলাম? ওরাল রুটে দিয়েছিলাম। সেই যে ওষুধটা গোটা বডিতে ছড়িয়ে পড়লো, এই পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন। বোঝা গেল? তাহলে এরপরে আলোচনা করবো ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ড্রাগ অ্যাবজর্পশন, মানে কোন কোন ফ্যাক্টর রয়েছে যেটা এই অ্যাবজর্পশনটাকে কন্ট্রোল করবে। সব ড্রাগ তো সমানভাবে অ্যাবজর্পশন হবে না। কোনো একটা ড্রাগস তুমি একইভাবে দিলে কোনো ওই ড্রাগসটা কোনোটার ক্ষেত্রে 100% চলে আসছে, কোনোটার ক্ষেত্রে সেটা 90% আসছে, কোনো ক্ষেত্রে 50% আসছে। তাহলে এই যে ওষুধটা আমরা প্রয়োগ করছি সেটা তো সবসময় সমানভাবে বডির মধ্যে প্রবেশ করছে না। তার মানে কিছু কিছু ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলো কন্ট্রোল করবে আমরা ওষুধটা যখন খাচ্ছি সেই ওষুধটা শরীরে কিভাবে প্রবেশ করবে। তাহলে সেই ফ্যাক্টরগুলো তোমাকে লিখতে হবে যদি অ্যাবজর্পশন শর্ট নোট আসে। তাহলে সেই ফ্যাক্টরগুলো আমি আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব, সবার প্রথমে রয়েছে ফিজিওকেমিক্যাল প্রপার্টি। আমরা যে ওষুধটা দেব, তাই না, সেই ওষুধটার ফিজিওকেমিক্যাল প্রপার্টির উপরে ডিপেন্ড করছে ওই ড্রাগসটা কিভাবে অ্যাবজর্পশন হবে। কীরকম? সবার প্রথমে রয়েছে ফিজিক্যাল স্টেট। কীরকম ফিজিক্যাল স্টেট? লিকুইড বেটার অ্যাবজর্পশন হয় সলিডের তুলনায়। একটা পেশেন্টকে যদি সিরাপ দিই এবং একটা পেশেন্টকে যদি ট্যাবলেট দিই, একই জিনিস, তাহলে সিরাপটা যেহেতু লিকুইড ফর্মে রয়েছে সেটা খুব ভালোভাবে অ্যাবজর্পশন হবে। সেকেন্ড হচ্ছে লিপিড সলিউবল অ্যান্ড আনআয়োনাইজড ফর্ম। ওই ড্রাগসটা, ওই ট্যাবলেটটা বা ওই সিরাপটা যদি লিপিড সলিউবল হয় এবং আনআয়োনাইজড ফর্মে থাকে তাহলে কি হবে? অ্যাবজর্পশনটা বেটার হবে। বোঝা যাচ্ছে? সিম্পল সহজভাবে বলছি, এগুলোই তোমাকে লিখতে হবে। থার্ড পয়েন্ট, পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজ মানে কোন পার্টিকেল সাইজটা তাড়াতাড়ি অ্যাবজর্পশন হবে। একটা ওষুধ দিলাম একটা ট্যাবলেট ফর্মে রয়েছে, আরেকটা ওষুধ দিলাম যেটা ছোট 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 স্যাচেট ফর্মে রয়েছে। তাহলে কোনটা ভালো অ্যাবজর্পশন হবে? যেটা ছোট ছোট গুঁড়ো ফর্মে রয়েছে, পাউডার ফর্মে রয়েছে, তাই না? কারণ পাউডার ফর্মে থাকলে কি হচ্ছে, সেটা পার্টিকেল সাইজটা কম রয়েছে, কিন্তু যেটা ট্যাবলেট ফর্মে রয়েছে সেটা পার্টিকেল সাইজ বড় রয়েছে। তাহলে পার্টিকেল সাইজের উপরও কিন্তু ডিপেন্ড করছে ওই ওষুধটা কিভাবে অ্যাবজর্পশন হবে আমাদের বডিতে। এর মধ্যে একটা প্রশ্ন রয়েছে অ্যান্টিহেলমেন্টিক্স, মানে কৃমির জন্য যে আমরা ওষুধটা ব্যবহার করি। কৃমি আমাদের কোথায় দেখি? ইন্টেস্টাইনের মধ্যে কৃমি রয়েছে। তাহলে এই কৃমিগুলোকে মারার জন্য আমরা যে ধরো একটা ওষুধ খেলাম, এবার ওষুধটার পার্টিকেল সাইজ যদি ছোট ছোট হয় কি হবে? ছোট পার্টিকেল সাইজ হলে সেটা রক্তে তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু আমার কৃমিগুলো কোথায় রয়েছে? ইন্টেস্টাইনে রয়েছে। তাহলে ওষুধটাকে ইন্টেস্টাইনের মধ্যে বেশি পরিমাণ থাকতে হবে, রক্তে চলে এলে তো সেটা আর কাজ করতে পারবে না। তাহলে অ্যান্টিহেলমেন্টিক্স যে আমরা ড্রাগসগুলো দেবো তার পার্টিকেল সাইজ ছোট হবে না বড় হবে? বড় হতে হবে। বড় হলেই তো সেটা ইন্টেস্টাইনের মধ্যে থাকবে, আর ইন্টেস্টাইনের মধ্যে থাকলেই তো সে কৃমিগুলোকে মেরে দেবে। বোঝা গেল? তাহলে পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করছে। যে ওষুধটাকে রক্তে আসতে হবে তার ডেফিনেটলি ওই পার্টিকেল সাইজটা কি করবো? ছোটোভাবে তৈরি করবো, তাহলে সেটা রক্তে চলে আসবে।
আর পার্টিকুলার সাইজ যদি বড় হয় তাহলে কি হবে, সেটা ইন্টেস্টাইনের মধ্যে থাকবে এবং ইন্টেস্টাইনের ভেতরে থাকার জন্য ইন্টেস্টাইনের মধ্যে কাজটা করবে। বোঝা গেল? এরপর হচ্ছে পয়েন্ট বি, রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে কিন্তু এই অ্যাবজর্পশনটা ডিপেন্ড করছে। মানে আমরা ড্রাগটা কোন রুটে দিচ্ছি, আমার আগের ভিডিওগুলোতে সেই রুট সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম। দুটো রুটে মেনলি ভাগ করা হয়, একটা হচ্ছে এন্টেরাল রুট এবং একটা হচ্ছে প্যারেন্টেরাল রুট। তাহলে রুট অফ ড্রাগস দেখো, যদি আইভি ড্রাগ দিই, এইখানে আমার সিরা রয়েছে, সিরার মাধ্যমে যদি আমি ডিরেক্ট ওষুধটা দিয়ে দিই তাহলে কি হবে, এখানে সিরা রয়েছে, আমি ইঞ্জেকশনের মাধ্যমে ডিরেক্ট ওষুধটা দিয়ে দিলাম, তাহলে কি হবে, সেই ওষুধটা ডিরেক্ট ব্লাডে চলে আসবে, তাই না, ডিরেক্ট সার্কুলেশনে চলে আসছে। কিন্তু এই ওষুধটাকে যদি আমি মুখের মধ্যে খাওয়াই তাহলে কি হবে, সেটা এইভাবে ঘুরে 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 তারপরে লিভার এবং লিভার থেকে তারপরে ব্লাডে আসবে। ব্যাপারটা বোঝা গেল? ওকে, তাহলে ডেফিনেটলি অ্যাবজর্পশন বা রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটার উপর নির্ভর করছে। আইভি ড্রাগ দিলে ডিরেক্ট চলে আসছে, কিন্তু আইভি ড্রাগ না দিলে সেটা কিন্তু ডিরেক্ট আসতে পারছে না। এবং এই ক্ষেত্রে একটা মনে রাখতে হয়, আমরা ইনসুলিন ট্যাবলেট আমরা দিই না কেন, বারবার আমরা কি দেখি সাবকিউটেনিয়াস ইনসুলিন দিই, কিন্তু ইনসুলিন ট্যাবলেট দিলে তো ঝামেলাই মিটে যেত। একটা পেশেন্টকে যেখানে বারবার প্রত্যেক দিন ইনসুলিন নিতে হয়, সেক্ষেত্রে ইনসুলিন যদি আমরা ট্যাবলেট ফর্ম তৈরি করে দিই তাহলে তো খুব সহজে মানুষ, যে কোনো রোগী, বয়স্ক রোগী নিজেরাই খেয়ে নিতে পারবে। কারণ সাবকিউটেনিয়াস ভাবে নিজে নিজে নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, সবার পক্ষে কিন্তু পসিবল হয় না। কিন্তু সমস্যা হচ্ছে এই ইনসুলিনের যদি আমরা ট্যাবলেট ফর্ম একটা করেও দিয়ে থাকি, ইনসুলিনটা যখনই স্টোমাকে আসবে, এখানে কি হচ্ছে, এখানে অ্যাসিড এত পরিমাণ থাকে যে ইনসুলিনটাকে ডিস্ট্রয় করে দেয়। তার মানে যেসব ওষুধগুলো এইখানে আমাদের অ্যাসিড দ্বারা ডিস্ট্রয় হয়ে যায়, সেই ওষুধগুলো কিন্তু আমি ওরাল রুটে দিতে পারবো না। সেক্ষেত্রে আমাকে সেগুলো ইন্ট্রাভেনাস বা সাবকিউটেনিয়াস রুটে দিতে হবে, যাতে সেটা ডিরেক্ট রক্তে চলে আসে। তাহলে এই কনসেপ্টটা জানলো। তাহলে পিএইচ এবং আয়োনাইজেশনের উপর কিভাবে নির্ভর করছে ড্রাগ অ্যাবজর্পশনটা। স্ট্রংলি অ্যাসিডিক এবং স্ট্রংলি বেসিক কিছু ড্রাগস রয়েছে, হেপারিন স্ট্রং অ্যাসিড, অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক স্ট্রং বেসিক। তাহলে এটা যদি আমরা মুখের মাধ্যমে দিই, এটা কি হয়ে যায়, আয়োনাইজড ফর্মে থেকে যায়। আর আয়োনাইজড হয়ে গেলে সেটা কিন্তু পোরলি অ্যাবজর্পশন হয়। বোঝা গেল? তাহলে হেপারিন, অ্যামাইনো গ্লাইকোসাইড যদি আমরা মুখের মাধ্যমে দিই, সেটা কিন্তু খুব সহজে অ্যাবজর্পশন হয় না। ওকে, আয়োনাইজড ফর্মেই থেকে যায়। তাহলে ডেফিনেটলি বেসিক কনসেপ্ট কি বলছে, যেটা অ্যাবজর্পশনই হবে না পেটের, আমি যদি মুখের মাধ্যমে দিই তাহলে সেটা আমি কি করবো, সেটা আমি অন্য রুটে দেবো। হেপারিন আমি কি দেবো, আইভি রুটে দিতে পারি, সাবকিউটেনিয়াস রুটে দিতে পারি। অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক আমি কি রুটে দেবো, আমি আইভি রুটে দেবো, কারণ খাবার মাধ্যমে দিলে সেটা অ্যাবজর্পশন হবেই না। তাহলে এই কনসেপ্টগুলোকে তোমাকে জানতে হবে। ওকে, এরপর হচ্ছে ফুড, খাবারের উপরের সাথে আমাদের ওষুধের অ্যাবজর্পশনটা কিভাবে নির্ভর করছে, কারণ এটা থেকে অনেক কনফিউশন থাকে। রিফাম্পিসিন অ্যান্টিবায়োটিক টিবিতে আমরা ব্যবহার করি, লেভোডোপা পার্কিনসন ডিজিজে ইউজ করি, এগুলো কিন্তু সবসময় এমটি স্টোমাকে দিতে হবে, খালি পেটে। কারণ খাবার যদি থাকে পেটের মধ্যে তাহলে কিন্তু এই ড্রাগসগুলোর অ্যাবজর্পশন ভালোভাবে হবে না। তাহলে এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে মিল্ক প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট যদি থাকে তাহলে টেট্রাসাইক্লিন যে অ্যান্টিবায়োটিকটা রয়েছে, এই অ্যান্টিবায়োটিকটার অ্যাবজর্পশন ভালোভাবে হবে না। তাহলে কোনো পেশেন্টকে যদি আমি টেট্রাসাইক্লিন ট্যাবলেট খেতে দিই, তাহলে আমি অবশ্যই বলবো যে আপনি মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট খাওয়ার 2 ঘন্টা পরে কিন্তু ট্যাবলেটটা খাবেন, বা এই ট্যাবলেটটা খাওয়ার পরে 2 ঘন্টার মধ্যে কিন্তু কোনো দুধ জাতীয় খাবার খাবেন না, তাহলে কিন্তু টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকটা অ্যাবজর্পশন হবে না। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। ফ্যাটি মিল আবার হচ্ছে গ্যাসিওফুলভিন, একটা অ্যান্টিফাঙ্গাল রয়েছে। ফ্যাটি মিল কিন্তু গ্যাসিওফুলভিনের আবার অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেয়। ওকে, তাহলে এই কনসেপ্টগুলো তোমরা জানতে পারছো। অ্যাকচুয়ালি এইভাবে শর্ট নোট এলে তোমাকে এটাই লিখতে হবে, এবং এটা যেহেতু একবার আলোচনা করে নিলাম তাহলে পরীক্ষার সময় এই আলোচনাটাই তোমাদের মনে থাকবে, এমনি র্যান্ডমলি মুখস্থ করলে মনে থাকবে না। এরপর আলোচনা করবো তাহলে প্রেজেন্স অফ আদার ড্রাগস। অন্য কোনো ড্রাগস থাকলে ওই ড্রাগসের অ্যাবজর্পশন বেশি হবে না, কম হবে। ওরাল আয়রন অ্যাবজর্পশনটা কে বাড়ায়, অ্যাসকর্বিক অ্যাসিডের আরেকটা কি নাম ছিল বলতো, ভিটামিন সি যদি আমরা ইনটেক করি আর পেশেন্ট যদি ওরাল আয়রন নেয় তাহলে ওরাল আয়রনের অ্যাবজর্পশনটা ভালো হবে। আর এই ভিটামিন সি কোথায় থাকে, লেবুতে থাকে, এবং ওই জন্য দেখবে আগেকার দিনে বলা হতো যে খাবারের সাথে লেবু খেলে আয়রনের অ্যাবজর্পশনটা ভালো হয়। তার মানে আমরা যেসব আয়রন কন্টেনিং যদি খাবার খাই এবং তার সাথে আমরা যদি লেবু দিই, মানে আমরা যখন ভাত খাচ্ছি তরকারিতে যদি আয়রন কন্টেনিং খাবার বেশি থাকে এবং সেই ভাতে যদি আমরা লেবু দিয়ে খাই তাহলে কিন্তু আয়রনের অ্যাবজর্পশনটা ভালো হবে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ ভিটামিন সি। অ্যান্টাসিড আবার যদি খাওয়া হয়, তাই না, অ্যাসিড হলে আমরা অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিড খেলে কিন্তু টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকের অ্যাবজর্পশনটা কম হবে। তাহলে এগুলো তোমাকে মনে রাখতে হবে এবং এগুলোই লিখতে হবে। এরপর আলোচনা করবে এরিয়া অফ অ্যাবজর্বসিং সারফেস। ধরে নিলাম কারো এখানে ইন্টেস্টাইনের অপারেশন হয়েছে, এই পোর্শনটা কেটে বাদ দেওয়া হয়েছে। তাহলে এই পোর্শনটা যদি কেটে বাদ দেওয়া হয়ে থাকে তাহলে কি হবে, অ্যাবজর্পশন বেশি হবে না কম হবে, অ্যাবজর্পশন কমে যাবে, কারণ যে পরিমাণ সারফেসটা ছিল সেই সারফেস এরিয়াটা তো কমে গেল, তাহলে অ্যাবজর্পশন কম হবে। ওকে, তাহলে গাট রিসেকশন যদি আমরা করি তাহলে কোনো ড্রাগসের অ্যাবজর্পশন কম হবে। তাহলে
যেসব পেশেন্টের ধরে নিলাম ইন্টেস্টাইনে কোনো রোগ হয়েছিল, বড় টিউমার হয়েছিল বা ক্যান্সার হয়েছিল, এটা পুরোটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে ইন্টেস্টাইনটা, তাহলে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ওই সব পেশেন্টগুলোকে আমি যদি ওরাল ড্রাগ দিই তাহলে কিন্তু ওই ড্রাগের ডোজটা বাড়াতে হবে, কারণ ওই ড্রাগসটা কিন্তু অ্যাবজর্পশনটা খুব কম অ্যামাউন্ট হবে, বোঝা গেল? অথবা আমাকে অন্য রুটে দিতে হবে। এরপরে চলে গেলাম ডিজিজ। রোগ হলে কি কোনো ড্রাগ অ্যাবজর্পশনের কিছু পরিবর্তন ঘটে, সেটা আমাদের জানতে হবে। অবশ্যই ঘটে। গ্যাস্ট্রোএন্টারাইটিস মানে ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া হলে কি হয়, লুজ মোশন হয়, অ্যাবডোমিনাল পেন হয়, ক্র্যাম্প হয়, তখন কিন্তু আর অ্যাবজর্পশন ভালো হয় না, ইন্টেস্টাইনে আর অ্যাবজর্পশন ভালো হয় না। ইন্টেস্টাইন অ্যাবজর্পশন ভালো যদি না হয় তাহলে কি হবে, ড্রাগ অ্যাবজর্পশন বাড়বে না কমবে, কমে যাবে। তাহলে গ্যাস্ট্রোএন্টারাইটিসের উপর কিন্তু একটা নির্ভর করছে। অ্যাক্লোর হাইডিয়া মানে হচ্ছে HCl যে প্রোডাকশনটা হয় স্টোমাকে, তার HCl এর প্রোডাকশন যদি কমে যায়, HCl এর প্রোডাকশন কমে গেলে কিন্তু আয়রন অ্যাবজর্পশনও কমে যায়, বোঝা গেল? এবং HCl প্রোডাকশন যদি কমে যায়, আমরা বলি না যে একটা পেশেন্ট এসে বলছে ডাক্তারবাবু আমি 6 মাস ধরে গ্যাসের ওষুধ খাচ্ছি, গ্যাসের ওষুধ খাওয়া ভালো না খারাপ? তাহলে 6 মাস ধরে যদি গ্যাসের ওষুধ খাচ্ছে তার মানে তার HCl প্রোডাকশন কমে গেছে, এবং HCl প্রোডাকশন যদি কমতে থাকে তাহলে কি হবে, আয়রনের যে শোষণ ক্ষমতা, আয়রন অ্যাবজর্পশন, তাহলে সেটাও কমে যাবে, তাহলে কিন্তু তার আয়রন ডেফিসিয়েন্সি হবে, এবং আয়রন ডেফিসিয়েন্সি হলে কি হয়, অ্যানিমিয়া হয়, তাই না? তাহলে সেটা আমাকে মাথায় রাখতে হবে, এবং এই জন্যই বলা হয় যে গ্যাসের ওষুধ বেশি খাওয়া ভালো নয় বা বেশি দিন খাওয়া ভালো নয় বিনা কারণে। এবার চলে আসে কনজেস্টিভ হার্ট ফেলিওর, CCF। কনজেস্টিভ হার্ট ফেলিওর হলে কি হচ্ছে, হার্টটা পাম্প করতে পারছে না। তাহলে হার্ট থেকে যদি ব্লাড পাম্প না হয়, ব্লাড শরীরে আসতে পারছে না, এবং শরীরের ব্লাডটা আবার হার্টে ফিরে আসতে পারছে না। তার মানে এখানে কি হবে, ইডিমা মানে জলগুলো পেরিফেরি এরিয়াতে জমতে থাকবে। দেখবে হার্ট ফেলিওর হলে পা ফুলে যায়, তাই না? এবং তারপরে অ্যাবডোমেন ফুলে যায়, মানে জলটা সার্কুলেট হতে পারছে না, ব্লাডটা সার্কুলেট হতে পারছে না। ঠিক তেমনিভাবে হার্ট যদি ফেলিওর হয়ে যায়, আমার যে গাটটা ছিল মানে ইন্টেস্টাইনটা ছিল, সেখানেও ফ্লুইডের কালেকশন হবে, সেটাও এরকম ফুলে যাবে, গাট ইডিমা হয়ে যাবে। এবং গাট ইডিমা হলে কি হবে, একই জিনিস, তার মানে কোনো ড্রাগস বা কোনো খাবার সেটার অ্যাবজর্পশন হয়ে পোর্টাল ভেনের মাধ্যমে আসতে পারবে না, তার মানে কি হবে, ড্রাগ অ্যাবজর্পশনটা কমে যাবে। ওকে, তাহলে এই ফ্যাক্টরগুলো হচ্ছে দিস আর দ্য ফ্যাক্টর যেটা কিন্তু আমাদের ড্রাগ অ্যাবজর্পশনটাকে কন্ট্রোল করে। ছোট 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 পয়েন্ট যেভাবে বললাম সেই পয়েন্ট করেই তোমাদের লিখতে হবে। আমি দেখো খুব সহজ করে বাংলায় আলোচনা করে দিলাম, এবং তার থেকে এখানে MCQ আসতে পারে। তাহলে এটা একটা শর্ট নোট আলোচনা করলাম। অ্যাজ এ অ্যাবজর্পশন কিন্তু আসতে পারে, বা কোন কোন ফ্যাক্টর ড্রাগ অ্যাবজর্পশনে হেল্প করে সেইটা প্রশ্ন আসতে পারে। ওকে, এবং তার সাথে ফার্মাকোকাইনেটিক্স অ্যাজ এ প্রশ্ন আসার চান্স কম, বাট লং প্রশ্ন হিসেবে আসতে পারে। তাহলে অ্যাবজর্পশনের আন্ডারে আরেকটা জিনিস তোমাদের অবশ্যই জানতে হবে, বায়ো অ্যাভেলেবিলিটি আলাদা করে কিন্তু শর্ট নোট আসতে পারে। এবং তার আন্ডারে আবার একটা জিনিস আমি আলোচনা করব, ফার্স্ট পাস মেটাবলিজম, এটাও আলাদাভাবে কিন্তু শর্ট নোট আসতে পারে। ওকে, তাহলে আজকে আলোচনা করব বায়ো অ্যাভেলেবিলিটি সম্বন্ধে। অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে অ্যাভেলেবেল, মানে অ্যাভেলেবেল কতটা থাকছে, কি অ্যাভেলেবেল থাকবে, ড্রাগসটা অ্যাভেলেবেল থাকবে, কোথায় অ্যাভেলেবেল থাকবে, রক্তে অ্যাভেলেবেল থাকবে। তার মানে একটা ড্রাগস ধরে নিলাম, একটা 100 গ্রাম একটা কোনো ট্যাবলেটের ওজন ছিল, সেই ট্যাবলেটটা আমি খেয়ে নিলাম, এবং সেই ট্যাবলেটটা স্টোমাকে যাওয়ার পর, ইন্টেস্টাইনে যাওয়ার পর তার কত শতাংশ রক্তে এলো, ব্যাপারটা বোঝা গেল? সেই পুরোটাই 100%ই চলে এলো নাকি 90% এলো, এই যে কত পার্সেন্ট আমি রক্তে তার উপস্থিতি দেখব, এটাই হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। তার মানে কোনো ড্রাগসের বায়োবিলিটি মানে কত পরিমাণ সেটা রক্তে থাকছে, সেটা তোমাকে কনসেপ্টটা জানতে হবে। ফ্র্যাকশন অফ ড্রাগস দ্যাট রিচেস সিস্টেমিক সার্কুলেশন মানে রক্তে আসছে, কতটা পরিমাণ আসছে, ফ্র্যাকশন অফ ড্রাগস ফ্রম এ গিভেন ডোজ। আমি একটা ডোজ দিয়ে দেওয়ার পর সেই ডোজটার কত পার্সেন্ট রক্তে আসছে। আমি যদি 100 গ্রাম ধরে নিলাম, 100 গ্রাম কোনো ড্রাগ রয়েছে, সেটা আমি ইঞ্জেকশনে দিয়ে দিলাম, IV ইঞ্জেকশনে দিলাম, তাহলে রক্তে কতটা আসবে, 100 গ্রামই আসবে। কিন্তু 100 গ্রাম ট্যাবলেট যদি আমি কাউকে খেতে বলি, সেই 100 গ্রাম কি রক্তে আসবে, আসবে না, হয়তো 90 গ্রাম আসবে, হয়তো 80 গ্রাম আসবে। ওকে, তার মানে IV ড্রাগসের ক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটি কত থাকে, প্রশ্ন করা হয় 100%, কিন্তু ওরাল ড্রাগের ক্ষেত্রে 100% থাকে না, 100% কখনোই আসে না। মাঝখানে কোনো ড্রাগস অ্যাবজর্পশন হবে না, বা অ্যাবজর্পশন হলেও লিভারে মেটাবলিজম হবে না, তাহলে অনেক কিছু ফ্যাক্টর রয়েছে। তাহলে কোন কোন ফ্যাক্টরগুলো বায়ো অ্যাভেলেবিলিটিটাকে কন্ট্রোল করে সেটা তোমাদের জানতে হবে। এখানে 3টে পয়েন্ট রয়েছে, A, B এবং C। ওকে, চলো সহজভাবে আলোচনা করি। তাহলে ফার্স্ট পাস মেটাবলিজম, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। ফার্স্ট পাস মেটাবলিজম আমার আলাদা করে প্রশ্ন আসে। কি কনসেপ্টটা বলছে, কোন একটা ওষুধ আমি যখন ওরালি খাচ্ছি, সেটা ওরাল থেকে কোথায় আসছে, স্টোমাকে আসছে, স্টোমাক থেকে আসবে স্মল ইন্টেস্টাইন থেকে পোর্টাল ভেনের মাধ্যমে কোথায় চলে আসবে, আমার লিভারে চলে আসবে, এবং লিভার থেকে গোটা বডিতে ছড়িয়ে পড়বে, তাই না? এবং বডিতে ছড়িয়ে পড়ার পর আবার যখন লিভারে আসবে, সেখানে কি হবে, সেই ড্রাগসটার মেটাবোলাইজেশন হবে, বা সেই ড্রাগসটা দুটো জিনিস হতে পারে, মেটাবোলাইজেশন হয়ে গেল, মানে A ফর্মে ছিল সেটা B অথবা C ফর্মে চলে গেল,
অথবা রিমুভড হয়ে গেল, যে এটা ছিল সেটা এখান থেকে রিমুভ হয়ে গেল, ইউরিনের মাধ্যমে রিমুভ হয়ে গেল, অথবা যে ড্রাগটা ছিল এটা সেটা ইনঅ্যাক্টিভেটেড হয়ে গেল, আর কাজ করতে পারছে না। তাহলে এই যে পুরো প্রসেসটা হচ্ছে, একটা ওষুধ খাচ্ছি, সেটা ওরালে যাচ্ছে, এইভাবে ঘুরে 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 যে পাথওয়েটা বললাম সেটার মাধ্যমে লিভারে আসছে, সার্কুলেশনে ছড়িয়ে পড়ছে, এবং লিভার থেকে সেটা তিনটে প্রসেস হতে পারে, হয় লিভার থেকে সেটা এক্সক্রিটেড হয়ে গেল, হয় লিভারে এসে সেটা ইনঅ্যাক্টিভেটেড থেকে গেল, অথবা লিভারে এসে অন্য কোনো প্রোডাক্টে চেঞ্জ হয়ে গেল। এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। ওকে, তাহলে ফার্স্ট পাস মেটাবলিজমের যদি প্রশ্ন চলে আসে, তাহলে এক্ষেত্রে আমাদের জানতে হবে একটা ড্রাগস রয়েছে, ধরে নিলাম এখানে একটা ড্রাগস রয়েছে, একটা সিরাপ, এখানে সিরাপ রয়েছে, তার ফার্স্ট পাস মেটাবলিজম হচ্ছে এক্সটেন্সিভ পাস মেটাবলিজম। তাহলে কার যদি হাই ফার্স্ট পাস মেটাবলিজম থাকে, তার মানে আমাকে ভাবতে হবে তার বায়ো অ্যাভেলেবিলিটিটা খুবই কম। আর বায়ো অ্যাভেলেবিলিটি যদি খুবই কম থাকে, তাহলে আমাকে ওরালে দিয়ে তার কিছু লাভ হবে না, কারণ সেটা আমাদের সিস্টেমিক সার্কুলেশন আসবেই না। কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এক্সটেন্সিভ ফার্স্ট পাস মেটাবলিজম কারো যদি হয় কোনো ড্রাগসের, তার মানে লিভারে আসার সাথে সাথেই সেটা হয় ডেস্ট্রয় হয়েছে বা এক্সক্রিটেড হয়ে যাচ্ছে, তার মানে সেটা সিস্টেমিক সার্কুলেশন আসতেই পারছে না। মানে লিভার যদি গেটকিপার হিসেবে কাজ করে, সে সেটাকে ওখানেই ডেস্ট্রয় করে দিচ্ছে, সেটা কিন্তু আর সিস্টেমিক সার্কুলেশন আসতে পারছে না। আর সিস্টেমিক সার্কুলেশনে যদি কম আসে, তাহলে কি হবে বলেছিল, বায়ো অ্যাভেলেবিলিটি বেশি হবে না কম হবে, কম হয়ে যাবে। তাহলে কম যদি হয়ে যায়, সেই ড্রাগসটাকে আমি ওরালি দেবো, নাকি সেই ড্রাগসটাকে আমি আইভি দেবো বা আইএম দেবো? তাহলে সেই ড্রাগসগুলোকে আমি ওরালি কিছুতেই দেবো না। তাহলে এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। যেসব ড্রাগসের বায়ো অ্যাভেলেবিলিটি বা যেসব ড্রাগসের ফার্স্ট পাস মেটাবলিজম অনেক বেশি থাকবে, হাই থাকবে, সেই সব ড্রাগসগুলো আমি আইভি দেবো বা আইএম দেবো। কারণ মুখের মাধ্যমে দিলে ফার্স্ট পাস মেটাবলিজম হয়ে খুব ইজিলি মেটাবলিজম হয়ে যাবে, সার্কুলেশন আসতে পারবে না। কনসেপ্টটা বুঝতে পেরেছো? তাহলে একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে লিগনোকেন। লিগনোকেন আমরা কি দিই? আইভি রুটে দিই। লিগনোকেন আমরা আইভি রুটে দিই কোন ক্ষেত্রে দিই? ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। কারণ এর ফার্স্ট পাস মেটাবলিজমটা কি হয়? এক্সটেন্সিভ ফার্স্ট পাস মেটাবলিজম। মানে লিগনোকেন যদি আমি মুখে দিই, সেটা কিন্তু লিভারে এসেই ডেস্ট্রয় হয়ে যাবে, মানে সেটা সিস্টেমিক সার্কুলেশনে আসতেই পারবে না। ওকে, তাহলে আবার একটা আলোচনা করি। আমরা নাম শুনেছি না অ্যাঞ্জাইনা পেক্টোরিস, মানে যখন চেস্ট পেন হয় তার একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস, বা হার্ট অ্যাটাক আমি সিম্পলভাবে বলতে পারি। সেক্ষেত্রে আমরা একটা ওষুধ দিই নাইট্রোগ্লিসারিন, সেটাকে আমরা কীভাবে বলি? জিভের তলায় রেখে দিতে। সে ওষুধটা খাওয়াও যেতে পারতো, কিন্তু জিভের তলায় রেখে দিই। জিভের তলায় রাখার সুবিধা কী রয়েছে? যদি আমি ওষুধটাকে জিভের তলায় রেখে দিই, এখানে যে আমার ব্লাড সার্কুলেশন রয়েছে, তাহলে ওষুধটা আমি জিভের তলায় রাখলাম, জিভের তলার মধ্যে যে সাবলিঙ্গুয়াল যে আমার যে সার্কুলেশনটা ছিল, ওই ওষুধটা এসে ডিরেক্ট এখানে রক্তে এসে মিশে যাবে। তাহলে ডিরেক্ট রক্তে এসে মিশলে সেটা তো কি সিস্টেমিক সার্কুলেশনে চলে এলো, হার্টে চলে এলো, এবং হার্ট থেকে গোটা বডিতে ছড়িয়ে পড়লো। বোঝা যাচ্ছে? এবং সেটা খুব তাড়াতাড়ি 2 থেকে 3 মিনিটেই কিন্তু কাজ শুরু হয়। কিন্তু সেই ট্যাবলেটটা আমি যদি জিভের তলায় না রেখে যদি ট্যাবলেটটা খেয়ে নিতাম, তাহলে এপাশে হার্ট অ্যাটাক শুরু হয়ে যেত, চেস্ট পেন হতো, কিন্তু ওষুধটা অ্যাবজর্পশন হয়ে যখন আবার হার্টে আসবে অনেক সময় লেগে যেত। এটা একটা মেন কারণ যে আমরা সাবলিঙ্গুয়াল রুটে দিই। আরেকটা কারণ হচ্ছে সাবলিঙ্গুয়াল যদি আমি রুটে দিই খুব কম পরিমাণ লাগে। আমরা সাবলিঙ্গুয়াল যে রুটটা দিই সেটা 0.3 থেকে 0.6 মিলিগ্রাম দিলেই হয়ে যায়। কিন্তু সাবলিঙ্গুয়াল রুটে না দিয়ে সেই ট্যাবলেটটা যদি আমি পেশেন্টকে বলতো আপনার চেস্ট পেন হচ্ছে, খেয়ে নিন ট্যাবলেটটা, পেশেন্টটা ট্যাবলেটটা খেয়ে নিল, তাহলে কিন্তু 10 গুণ বেশি মাত্রায় দিতে হবে, মানে 6 mg দিতে হবে। কেন 6 mg দিতে হবে? কারণ এই যে বললাম, এই পাথওয়ে দিয়ে যখন লিভারে আসবে, ওই নাইট্রোগ্লিসারিন যদি লিভারে আসে, তার কি হবে? ফার্স্ট পাস মেটাবলিজমটা কি হয়? এক্সটেন্সিভ ফার্স্ট পাস মেটাবলিজম হয়। তার ফলে কি হয়? বায়ো অ্যাভেলেবিলিটিটা কম থাকে, এবং ওই জন্য আমাকে 10 গুণ বেশি মাত্রায় ডোজটা দিতে হয়। তাহলে সব থেকে বেস্ট কি? অ্যাঞ্জাইনা পেক্টোরিস বা চেস্ট পেন হলে আমি যে নাইট্রোগ্লিসারিনটা দেবো, সাবলিঙ্গুয়াল দিলেই বেস্ট। আমি সব থেকে কম পরিমাণ লাগছে, 10 গুণ কম অ্যামাউন্টে দিতে হচ্ছে, এবং সেটা খুব তাড়াতাড়ি সার্কুলেশনে চলে আসছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। বেশ, এরপর আলোচনা করবো তাহলে হেপাটিক ডিজিজ। এই যে বারবার আমি লিভার নিয়ে আলোচনা করছি না, এখন প্রশ্ন হচ্ছে আমার যদি লিভারটাই খারাপ হয়ে যায়, জন্ডিস হয়ে গেছে, হেপাটিক ডিজিজ হচ্ছে, তাহলে কি হবে? তাহলে এখানে কি হচ্ছিল? ওষুধটার মেটাবলিজম হচ্ছিল, তাহলে ওষুধটার মেটাবলিজম আর হতে পারবে না। তাহলে ওষুধটার যদি মেটাবলিজম না হয়, তাহলে কি অ্যাবজর্পশন তো হয়ে গেল, মেটাবলিজম হচ্ছে না, সেটা সিস্টেমিক সার্কুলেশনে ঘুরে যাচ্ছে, কারণ লিভারে সেটাকে মেটাবলিজমই করতে পারছে না। তার মানে কি হচ্ছে? বায়ো অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে। এখন তোমাদের মনে হচ্ছে বা তাহলে তো খুব ব্যাপার, ওষুধ একবার দিয়ে দিলাম, সেটা 5 দিন ধরে কাজ করতে থাকবে, সেটা ঠিক। কিন্তু আবার অন্যভাবেও যদি ভাবি, তাহলে একটা ওষুধ যদি আমি দিয়ে দিলাম এবং ওই পেশেন্টটার যদি হেপাটিক ডিজিজ থাকে, তার মানে ওষুধটা কিন্তু সিস্টেমিক সার্কুলেশনেই থেকে যাচ্ছে, মানে ওই ওষুধটার সাইড এফেক্ট কিন্তু এখন বেশি হবে।
নিয়ম কি, একটা ওষুধ দিলাম, সেটা মেটাবলিজম হয়ে গেল, সেটা বডি থেকে বেরিয়ে গেল, কিন্তু লিভারই কাজ করতে পারছে না, তাহলে কি হবে, সেটা সিস্টেমিক সার্কুলেশনই থেকে গেল, তার মানে অ্যাডভার্স এফেক্টটা বেশি হবে। একটা এক্সাম্পল হচ্ছে প্রোপ্রানোলল, এটা ইউজ করা হয় হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে। তার মানে প্রোপ্রানোলল যদি আমি হেপাটিক ডিজিজে সেম অ্যামাউন্টে দিই, সেটা কিন্তু আমার অ্যাডভার্স এফেক্ট দেখা দেবে, কারণ সেটা আর মেটাবলিজম হতে পারছে না, তার বায়োঅ্যাভেলেবিলিটিটা বেড়ে যাচ্ছে। এন্টার হেপাটিক সার্কুলেশন, এই কনসেপ্টটা তোমাকে জানতে হবে। কোনো ড্রাগস যদি এন্টার হেপাটিক সার্কুলেশন হয়, তার মানে একটা ওষুধ দিলাম, স্টোমাকে এলো, ইন্টেস্টাইনে এলো, ইন্টেস্টাইন থেকে লিভারে চলে এলো, লিভার থেকে সেটা কি হলো, এই যে বাইল রয়েছে, বাইলের মাধ্যমে সেটা যদি এক্সক্রিটেড হয়, তাহলে লিভারে এলো, লিভারে এসে সিস্টেমিক সার্কুলেশনে ছড়িয়ে পড়লো, আবার সেখান থেকে কিছুটা লিভারে এলো, লিভার থেকে সেটা বাইল দিয়ে কোথায় চলে এলো, ইন্টেস্টাইনে চলে এলো, ইন্টেস্টাইনে চলে এলে কি হবে, ইন্টেস্টাইন থেকে তো কি হয়, খাবার আবার শোষিত হয়, লিভারে এলো, আবার সিস্টেমিক সার্কুলেশনে গেল, আবার লিভারে এলো, আবার বাইল দিয়ে এক্সক্রিটেড যদি হয়ে যায়, মানে এটা যদি কিডনির বদলে বাইল দিয়ে এক্সক্রিটেড হয়, কিডনিতে যদি এক্সক্রিটেড হতো কি হতো, শরীর থেকে বেরিয়ে যেত, কিন্তু বাইল দিয়ে এক্সক্রিটেড হচ্ছে মানে কি, সেটা তো ইন্টেস্টাইনে আসছে, সেটা বারবার সার্কুলেশন হচ্ছে, আর বারবার যদি সার্কুলেশন হয়, রিপিটেশন সার্কুলেশন হয়, তাহলে কি হবে, বায়োঅ্যাভেলেবিলিটি বাড়বে না কমবে, বায়োঅ্যাভেলেবিলিটি বাড়বে, কারণ কি, সেটা বেশি পরিমাণ সবসময় থাকছে সিস্টেমিক সার্কুলেশনে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে দুটো ক্লাসিক্যাল এক্সাম্পল তোমাদের মনে রাখতে হয়, মরফিন এবং ডক্সিসাইক্লিন। মরফিন আমি কি বলেছিলাম, পেন কিলার হিসেবে ব্যবহার করা হয় যখন অন্যান্য পেন কিলার আর কাজ করতে পারে না, পেশেন্ট যখন ব্যথায় মরে যাচ্ছে, মর রয়েছে, আমি বারবার এই শব্দটা বলেছিলাম, তাহলে সেক্ষেত্রে আমি মরফিন ইউজ করি। আর ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক, অ্যাকনি বা ব্রণ হলে ডক্সোসাইক্লিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। তাহলে এই ওষুধগুলো যদি ট্যাবলেট ফর্মে দেওয়া হয়, এগুলোর কি হয়, মেকানিজমটা যেহেতু এক্সক্রিটেড ইন বাইল হয় বা এন্টার হেপাটিক সার্কুলেশনের জন্য খুব কম মাত্রায় দিলেও এই ওষুধটার অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি থাকে, জাস্ট এই মেকানিজমটার জন্য। ওকে, তাহলে আজকে কী কী আলোচনা করলাম সংক্ষেপে একবার বলে নিই। আজকে আলোচনা করলাম ফার্মাকোকাইনেটিক্স সম্বন্ধে। ফার্মাকোকাইনেটিক্সের যে 4টে পার্ট রয়েছে, তার এ এ পার্টটা সম্বন্ধে আলোচনা করলাম। এ মানে হলো অ্যাবজর্পশন, অ্যাবজর্পশনের আন্ডারে আলোচনা করলাম কোন কোন ফ্যাক্টর ড্রাগ অ্যাবজর্পশনটাকে কন্ট্রোল করবে, এবং অ্যাবজর্পশন যখনই পড়লাম তখন আমাদের বায়োঅ্যাভেলেবিলিটিটা, এই শব্দটা এলো, বায়োঅ্যাভেলেবিলিটি আলাদা করে শর্ট নোট আসতে পারে, এবং 3টে ফ্যাক্টরের উপর বায়োঅ্যাভেলেবিলিটিটা ডিপেন্ড করে। তার মধ্যে একটা ফ্যাক্টর ছিল ফার্স্ট পাস মেটাবলিজম, আলাদা করে কিন্তু শর্ট নোট আসতে পারে। তাহলে বোঝা গেল, এই ছবিটা দেখে নাও, পুরোটা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে, এবং তার সাথে ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু আজকের এই টপিকটা বা আজকে যেটা পড়ালাম তোমার এটা মনে থাকবে। ওকে, তাহলে আজকে এখানে শেষ করছি, পরের ক্লাসে আলোচনা করব ড্রাগ ডিস্ট্রিবিউশন সম্বন্ধে। চলো, থ্যাংক ইউ।